স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং বীমা ফিনান্স প্রথম পত্রের ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। তোমাদের এই ক্লাস আরম্ভের পূর্বেই কতিপয় কথা বলে নেওয়া জরুরি। তোমরা প্রথম বর্ষে ভর্তি হয়েছে তোমাদের জন্য, এবং তোমাদের রয়েছিল অনেক কিউরিওসিটি এবং কৌতূহল এবং উদ্দীপকতা। কিন্তু সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণে পৃথিবী আজ গুটিয়ে গেছে। পৃথিবীতে আজ লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। বাংলাদেশও কয়েক হাজার লোক মারা গেছে, আক্রান্ত হয়েছে কয়েক লক্ষ। এমন অবস্থার প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠান খুলে রাখা এই সরকার যথোপযুক্ত মনে করছে না। আমিও মনে করছি না যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে রাখা নিরাপদ। তোমাদের প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরে তোমাদের যে কৌতূহল ছিল, উদ্দীপকতা ছিল, কলেজে যাব, স্যারদের সাথে পরিচয় হবে, নতুন নতুন বন্ধু হবে, একটা নতুন জায়গায় গিয়ে জ্ঞান অর্জন অনেক বড় ক্ষতি হবে। নিশ্চয়ই এটা আমি নিশ্চয়ই করে বলতে পারি, তোমাদের প্রথম দিনের যে অভিজ্ঞতা আসলে এর থেকে তোমাদের বঞ্চিত হতে হয়েছে। আমরা প্রতি বছর কলেজের প্রথম দিনে ছাত্র ছাত্রীদের আমরা সম্বর্ধনা দিই, তাদেরকে আমরা বরণ করে নিই, ফুল দিই, তাদের কাছে শুভেচ্ছা বক্তব্য দিই। কলেজের প্রত্যেকটা টিচার প্রত্যেকটা স্টুডেন্টের সাথে পরিচিত লাভ করে। কিন্তু এবছরে এই করোনা ভাইরাসের কারণেই তোমাদের এই আনন্দ ঘন পরিবেশ থেকে বঞ্চিত হতে হচ্ছে। সারা বিশ্ব আজকে মৃত্যু শোক আহত। তাই বলে আমাদের থেমে থাকলে চলবে না। আমরা আমাদের শক্তিতে পরিণত করে আমাদের এগিয়ে যেতে হবে। তোমরা কেবল প্রথম বর্ষে ভর্তি হয়েছে, তোমাদের জীবন এবং ভবিষ্যৎ রয়েছে। তোমাদের এই হাঁটি হাঁটি পা করে তোমাদের জীবন গড়তে হবে, ভবিষ্যৎ জীবন তোমাদের গড়তে হবে। এই জন্য আর বসে থাকার সময় নেই। এই জন্য তোমাদের আমি আজকে থেকে অনলাইন ক্লাস নিলাম। আজকে এটা প্রথম বর্ষের প্রথম অনলাইন ক্লাস। বিষয়ের নাম ফিনান্স ব্যাংকিং ও বীমা। এর প্রথম পত্র হচ্ছে ফিনান্স, এবং দ্বিতীয় পত্রের নাম ব্যাংকিং ও বীমা। এবছর এর বিষয় কোড হচ্ছে 292। এই বিষয়ের উপরে তোমাদের আলোচনা হবে। এরপরে তোমাদের সাথে আমার একটু পরিচিত লাভ করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ বানিজউদ্দিন, প্রভাষক ফিনান্স বিভাগ। মোবাইল নাম্বার হচ্ছে 01913922385। আমি তোমাদের অনলাইন ক্লাস প্রথম দিন এইসব পরিচয়গুলি আমি তোমাদেরকে তুলে ধরলাম। আর আরেকটি বিষয় বলেই আমি তোমাদের ক্লাস শুরু করব। তোমরা হয়তো মনে করবে যে কোন কোম্পানির বইটা নিলে ভালো হবে। আমি তোমাদেরকে বলি, তোমরা ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র একটি পাবলিকেশন এই বইটি পড়ো। এই বইটি ভাষা সহজ, অঙ্ক সহজভাবে করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা অঙ্ক বিশ্লেষণ করে বলে দেওয়া হয়েছে। তোমরা কোথাও প্রাইভেট বা টিউশনে না পড়লেও ফিনান্সে ভালো একটা ফলাফল করতে পারবে। আমি আশা করব হাই স্কুলে তোমরা যেভাবে রেজাল্ট করো না কেন, যারা রেজাল্ট করো না কেন, আমি আশা করব ফিনান্সে যদি তোমরা নিয়মিত এই বইটি পড়ো, একটি পাবলিকেশনের প্রকাশিত বইটি যদি পড়ো, আশা করি তোমরা প্রত্যেকেই ফিনান্সে অন্তত পক্ষে A+ নম্বর পেয়ে পাস করতে পারবে বলে আমার বিশ্বাস। তাহলে তোমাদের বলে না
বলে দেওয়া হলো। কালিয়া বাজারে যে সমস্ত বইয়ের দোকান আছে সব বই পাওয়া যাবে, এবং যদি বলা যায় যে কোন লেখকের বই কেনব, তাহলে এই যে লেখকের নামও লেখা আছে মোহাম্মদ বাণীযুদ্ধে এবং অন্যান্য লেখক বৃন্দ বললেই হবে। এবং তাহলে তোমাদের কোন বইটি কিনতে হবে সেটি তোমাদেরকে স্পষ্ট করে আমি বলে দিলাম। এখন আমরা যাই অধ্যয়নের দিকে। অনলাইন ক্লাসের আরেকটা সমস্যার কথা বলে আমি শুরু করব। সেটা হচ্ছে অনলাইন ক্লাসের এক কথা 2বার বা 3বার বলা সম্ভব হবে না। এই জন্য তোমাদের যা করতে হবে, তাহলে কলেজের ওয়েবসাইট আছে ঢুকে আমার এই ক্লাসটিকে তোমরা ডাউনলোড করে নিয়ে বাড়িতে পড়ালেখার সুযোগ করতে পারবে। তাছাড়া এই ক্লাসের সাথে বইয়ের মিল আছে, তোমরা সেটাও সুন্দর করে দেখে নিতে পারো এবং তোমাদের লেকচার বোঝাই খুব সহজ হবে। আচ্ছা, চল যাই, আমরা এখন পাঠের দিকে যাই। আজকের আলোচ্য হচ্ছে অর্থায়নের ধারণা ও অর্থায়নের ক্রমবিকাশের পটভূমি। প্রথমে আসি অর্থায়নের ধারণা, কনসেপ্ট অফ ফিনান্স। অর্থায়ন শব্দটি এখন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অর্থায়ন বলতেই আমরা কি বুঝি, তাহলে এটা আমাদের কাছে ভালো করে বুঝে নিতে হবে। কোনো ব্যক্তি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করলে, কোনো ক্লাব করলে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করলেই, বা কোনো ব্যক্তির যদি প্রয়োজন হয়, তাহলে প্রথমে বলবে তাহলে আমাদের অর্থায়নটা হবে কীভাবে। আসলে এটাই স্বাভাবিক কথা। অর্থায়ন করা ছাড়া পরিবার, সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, ব্যবসা প্রতিষ্ঠান কিছু চলতে পারে না। এই জন্য অর্থায়নের ভূমিকাটা গুরুত্বটা অত্যাধিক বেশি। এই অর্থায়ন শব্দটি বা অর্থায়ন সংস্থা শব্দটি ল্যাটিন শব্দ ফিনিস থেকে ইংরেজি ফিনান্স শব্দের উৎপত্তি হয়েছে। আর ফিনান্স শব্দের অর্থটা হচ্ছে অর্থায়ন বা অর্থ সংস্থান। একজন ব্যক্তির কথা বলা যেতে পারে, একজন ব্যক্তি যে উপার্জন করে, তার উপার্জনের একটি অংশ নিজে ভোগ করে এবং অন্য অংশ সঞ্চয় করে এবং অথবা অন্য কোনো স্থানে বিনিয়োগ করে। এমনিভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন তার উপার্জিত অর্থে তার মুনাফার একটা অংশ প্রতিষ্ঠানে বিনিয়োগ করে এবং আরেকটি অংশ শেয়ার হোল্ডারদের প্রদান করে, তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একজন বা ব্যক্তি মূলধন সরবরাহ করে, অপরদিকে অন্য ব্যক্তি এই সরবরাহকৃত মূলধন ঋণ হিসাবে গ্রহণ করে যে বিনিয়োগ করে, তার উপার্জন করে। এর জন্য এখানে দুইটা পক্ষ, একজন অর্থ প্রদানকারী আর অর্থ সংগ্রহকারী। অর্থ প্রদান করে হচ্ছে যার অতিরিক্ত খরচ বা যে অতিরিক্ত থাকে, এই অর্থ অন্যকে নিকট বিনিয়োগ করে। অন্যদিকে যার অর্থ কম, সে অর্থ অন্যের নিকট থেকে নিয়ে সে ব্যবসায় বাণিজ্য করে। তাহলে একজন হচ্ছে অর্থ সংগ্রহকারী এবং অন্যদিকে অন্যজন হচ্ছে অর্থ প্রদানকারী। তাহলে এটা ব্যক্তিগত কাজ হতে রাষ্ট্র কার্যাবলী, ব্যবসায়, অব্যবসায় প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান, এখানে প্রত্যেক এর কার্যবলী বা কার্যবলীর সাথে অর্থায়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্যক্তির অর্থায়নের প্রয়োজন, রাষ্ট্রের অর্থায়নের প্রয়োজন, এরপরে অব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়নের প্রয়োজন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজন, এগুলো সকলের জন্য প্রয়োজন। এই জন্য আমাদের একটু জেনে নিতে হবে যে অর্থায়নটা কি। আমি একটু আগেই বললাম যে অর্থ কিছু ব্যক্তি সঞ্চিত অর্থ রাখে আর কিছু দেয়। তাহলে কেউ অর্থ সংগ্রহ করে
আর কেউ প্রদান করে, তাহলে যার অর্থ নেই সে অন্যের কাছে অর্থটি সংগ্রহ করে এবং তার এই যে অর্থটি সংগ্রহ করলে এই সংগৃহীত অর্থটি বিভিন্ন স্থানে ব্যবহার করে এবং বিভিন্ন স্থানে ব্যবহার করে এমনভাবে যাতে করে ওই অর্থ দিয়ে সে তার যাবিত প্রয়োজন মেটাতে সক্ষম হয়, অর্থাৎ অর্থের কোনোরকম অপব্যবহার না হয় বা অলস অর্থ কোনোভাবে পড়ে না থাকে। তাহলে অর্থগুলি কি করবে? অর্থ সংগ্রহকারী ব্যক্তি অর্থগুলি অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে সুষ্ঠুভাবে এই অর্থ বিভিন্ন স্থানে সে বিনিয়োগ করে এবং প্রয়োগ করবে। এই জন্য আমরা বলতে পারি অর্থ আয়ন হচ্ছে অর্থ ব্যবস্থাপনার বিজ্ঞান। আমরা এটাকে এও বলতে পারি যে অর্থায়ন হচ্ছে অর্থ সংগ্রহ, অর্থের ব্যবহার ও তার নিয়ন্ত্রণ। এখানে স্কল ও হ্যালি এর মতে ব্যক্তি প্রতিষ্ঠান ও সরকারের অর্থায়ন, অর্থ আনয়ন ও ব্যবহার সম্পর্কিত ঘটনা, নীতি ও তত্ত্বাবধান অর্থ সংস্থান বলে। এখানে একটা লেখকের সংজ্ঞা এখানে দেওয়া হলো তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা মুখস্থ করতে পারো। তাছাড়া তোমরা সবচেয়ে সহজ অর্থায়নের একটি সংজ্ঞা মনে রাখবে, অর্থ ব্যবস্থাপনার বিজ্ঞানকেই অর্থায়ন বলে। আমি আবারও বলছি, অর্থ ব্যবস্থাপনার বিজ্ঞানকেই অর্থায়ন বলে। তোমরা এই কতটুকু মনে রাখতে পারলেই, অন্তত পক্ষে এতটুকু মনে রাখতে তোমাদের হবে। তো আমরা এখন বলতে পারি ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন উদ্দেশ্য অর্জনের জন্য তহবিল সংগ্রহ, বিনিয়োগ, ব্যবহার, সুষ্ঠু নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যগুলিকে অর্থায়ন বলে। তাহলে অর্থায়ন কাকে বলে আমি এখানেই শেষ করছি। এবার সেকেন্ড যেটা আলোচ্য বিষয় হচ্ছে অর্থায়নের ক্রমিক বিকাশের পটভূমি, ব্যাকগ্রাউন্ড অফ ইভ্যালুয়েশন অফ ফিনান্স। অর্থায়নের ক্রমিক বিকাশটা খুব বেশি দিনের পুরনো নাই। এটা ক্রমিক বিকাশ খুব অল্প সময় বৃদ্ধি করেছে, মাত্র 100 বছর আগে থেকে এর ক্রমিক বিকাশ শুরু হয়েছে। আমরা জানি যে এক সময় বাটার সিস্টেম, অর্থাৎ দ্রব্যের বিনিময়ে দ্রব্য ক্রয় বিক্রয় করা হতো। এরপরে অর্থ বাজারে আসলো। অর্থ আবিষ্কারের পর এই অর্থনীতির উপর, অর্থের উপর অর্থনীতি নির্ভরশীল হল। এরপরে অর্থায়ন বিষয়টি খুব বেশি প্রয়োজন বোধ করে, বিশেষ করে শিল্প বিপ্লব ও ব্যবসায়ের ব্যাপক পরিবর্তনে সাথে সাথে অর্থায়নের গুরুত্ব এবং ভূমিকাটা অনেক বেশি বেড়ে গেল। এই জন্য অর্থায়নের কোনো বিকাশটা বলতে গেলে শিল্প বিপ্লবের অনেক পর বা ব্যবসা বা বাণিজ্যের যে চরম উৎকর্ষ সাধন করেছে তারপর থেকে শুরু হয়েছে। আমরা অর্থায়নের কোনো বিকাশকে কয়েকটি দশকে ভাগ করব। আমরা প্রথম দশক বলতে গেলে অর্থায়নের দশকটাই শুরু হয়েছে 1890 সাল থেকে বা তার কাছাকাছি সময় থেকে। 1890 থেকে 1900 এই দশকের ভিতর ব্যবসা একত্রীকরণ, আর্থিক বিবরণ তৈরি ও বিশ্লেষণের কাজ শুরু হয়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান এই ঊনবিংশের শেষে এইগুলোকে একত্রিতকরণ করে ফেলে। এই সময় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণ তৈরি ও বিশ্লেষণ প্রয়োজন দেখা যায়। বিশেষ করে থমাস এল গ্রিন 1897 সালে কর্পোরেশন ফিনান্স নামক বইটি প্রথম প্রকাশ করে। আর এই প্রথম প্রকাশ হতেই অর্থায়নের গুরুত্বটা বেড়ে যায় অনেক বেশি। প্রথম নাম্বার 2 হলো বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ। এই দেশে এই দশকে অর্থনৈতিক মন্দা দেখা দেয়, অনেক প্রতিষ্ঠান আর্থিক সংকট সৃষ্টি হয় এবং অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এতে অনেক বিনিয়োগকারী
দেউলিয়া হয়ে পড়ে, অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়ে, অনেক বিনিয়োগকারী অর্থ তারা আর ফেরত পায় না। এজন্য এই দশকে শেয়ার ও মালিকদের স্বার্থ সংরক্ষণের জন্য আর্থিক বিবরণী প্রকাশ করা বাধ্যতামূলক হতে পারে। এখান থেকে অর্থায়নের ক্রমবিকাশটা আরও বৃদ্ধি পায়। শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের পর অর্থায়নের গুরুত্বটা হু করে বাড়তে থাকে। বিশেষ করে এই সময় শিল্প পণ্য উৎপাদনের জন্য মুনাফা অনেক বেড়ে যায়। বিশেষ করে ব্যবসা বাণিজ্য, মুদ্রা ব্যবসা, বাজার ব্যবস্থা, জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন হয়। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, যার কারণে অর্থায়নের গুরুত্বটা বাড়ে। বিশ্লেষণমূলক কলাকৌশলের প্রচলন, এই দশকে আর্থিক সিদ্ধান্তগুলি বিশ্লেষণের কলাকৌশল প্রচলন শুরু হয়। বিশেষ করে কম্পিউটার আবিষ্কারের ফলে আর্থিক সিদ্ধান্তগুলির বিশ্লেষণ করা সহজ হয়ে পড়ে। আর এই সহজ হওয়ার কারণে একটি প্রতিষ্ঠান সম্পর্কে মূল্যায়নও অনেক বেড়ে যায়। পঞ্চম নম্বর হচ্ছে আর্থিক মোহাম্মদের উত্তরণের দশক। এটা 1930 থেকে 1940 সাল পর্যন্ত। এই দশকে শেয়ার বাজারে ব্যাপক দরপতন ঘটে। অনেক ব্যবসা বাণিজ্য অনেক মন্দাভাব দেখা যায় এবং একটা দুর্ভিক্ষর অবস্থা হয়ে যায়। এর পরবর্তী শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আর এক্ষেত্রে বিশেষ করে এই আর্থিক মহামন্দার সময় বিশেষ করে শেয়ার হোল্ডারগণ ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি। শেয়ার পতনের কারণে অনেক শেয়ার হোল্ডার একেবারে সর্বশান্ত হয়ে যায়। এই কারণে এই যুগে এই সময়ে মূলধন রক্ষা, তারল্য বজায় রক্ষা, দেউলিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য আর্থিক বিষয় বিবেচনার উপর খুব বেশি গুরুত্ব আরোপ করা হয়। আর এইখান থেকেও আরো বৃদ্ধি পায় অর্থায়নের গুরুত্ব। বাহ্যিক অর্থায়নের গুরুত্ব, বাহ্যিক অর্থায়নের গুরুত্ব দশকটা হচ্ছে 1940 থেকে 50। বাহ্যিক অর্থ সংস্থান বলতে এখানে বোঝায় প্রতিষ্ঠানের ভিতর থেকে না অন্য কোনো স্থান থেকে অর্থ সংগ্রহ বলতেই এখানে বাহ্যিক অর্থায়ন বলে। বিশেষ করে এই দশকে নগদান বাজেট ও মূলধন বাজেটিং এর মাধ্যমে বিনিয়োগ অল্প শনাক্ত করেন এর নতুন পদ্ধতি, কৌশল ও মূল্যায়ন প্রক্রিয়ার আবির্ভাব হয়। কম্পিউটারের সাহায্যে জটিল প্রক্রিয়াগুলি সহজভাবে সমাধান করা সম্ভব হয়। এর ফলে বিনিয়োগকারীগণ ও পাওনাদারগণ কোম্পানিগুলিতে আবার বিনিয়োগে উৎসাহিত করে। অভ্যন্তরীণ অর্থায়নের দশক, অভ্যন্তরীণ অর্থায়নের দশক হচ্ছে 1950 থেকে 1960। এই দেশে কম্পিউটারের ব্যাপক বৃদ্ধি পাওয়ার ফলে আর্থিক বিশ্লেষণগুলি সংঘাতক পদ্ধতিতে লিপিবদ্ধ শুরু হয়। এই দেশে হ্যারি মার্কুইজ 1952 সালে পোর্টফোলিও থিওরি উদ্ভাবন করেন এবং মডিক জ্ঞানী ও মিলার 1958-61 সালে অর্থায়নের উপর তাত্ত্বিক প্রবন্ধ বিশ্লেষণ করেন। সর্বশেষ হচ্ছে মূল্য সর্বাধিকীকরণ। এটা হচ্ছে 1960 থেকে নিয়ে আজ পর্যন্ত এই দশক বলা যেতে পারে। আমরা বলতে পারি 1960 সালের পরেই অর্থায়নের আধুনিক যুগ শুরু হয়। 1960 দশকের প্রধান ঘটনা হলো পোর্টফোলিও থিওরি আবিষ্কার
এই দশকেই CAPM ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, অপশন মডেল, আরবিট্রেজ প্রাইসিং থিওরি আত্মপ্রকাশ করে। 1970 সালে ব্ল্যাক সোলস উদ্ভাবন করেন অপশন মডেল। উইলিয়াম শার্প আবিষ্কৃত করেন ক্যাপিটাল অ্যাসেট। 1974 সালে আবিষ্কৃত হয় আরবিট্রেজ প্রাইসিং থিওরি। এখান থেকেই শুরু হয় অর্থায়নের আধুনিক যুগ এবং চলছে। এখন পৃথিবীব্যাপী যে কোনো কাজের শুরুতে অর্থায়নটা সবচেয়ে বেশি গুরুত্ব লাভ করেছে। এখন একটি শুধু ব্যবসা প্রতিষ্ঠান, শুধু ব্যক্তি নয়, আন্তর্জাতিক সব ক্ষেত্রে অর্থায়ন একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের আমি এই দুইটা বিষয়ের উপরেই আলোচনা শেষ করছি। আলোচনা শেষের মুহূর্তে তোমাদের আমি আরো দু একটি পরামর্শ দিতে চাই। তোমরা প্রথম বর্ষে ভর্তি হয়েছে, তোমাদের অনেক কিউরিসিটি আছে, কৌতূহল আছে, উদ্দীপনা রয়েছে, কিন্তু সাথে সাথে তোমাদের লেখাপড়া করতে হবে অনেক বেশি। করোনা ভাইরাসের এই সময়ের মধ্যে আমি পরামর্শ দিতে চাই, তোমরা বেশিরভাগ সময় বাড়িতে থাকো, বই লেখাপড়া করো এবং বেশি বেশি করে বই পড়ো। তোমাদের আরও সময় বলতে দিতে চাই, আমার এই ক্লাসটি তোমরা কলেজের ওয়েবসাইট থেকে নিয়ে নাও এবং আমার ফোন নম্বর দেওয়া আছে। তোমরা প্রয়োজনে প্রতি রাত্রে 9টার পর আমাকে ফোন দিতে পারো। তোমাদের সাথে আমার প্রতিদিন 9টার পরেও পার্সোনালি ক্লাস করা সম্ভব হতে পারে। আরও একটি তোমাদের পরামর্শ দিতে চাই, তোমরা যদি সম্ভব হয় জুমে ক্লাস করা, তাহলে তোমরা জুমেও ক্লাস আমার সাথে করতে পারো। তাহলে তোমরা আমাকে একটি গ্রুপ মিলে আমাকে ফোন নাম্বার দেবে, আমি তোমাদের জুমে ক্লাস করার সুযোগ করে দেব। তাহলে আর সর্বশেষ হচ্ছে, তোমরা কোনো রকমই ধূমপান করবে না, ধূমপান থেকে বিরত থাকবে এবং যে কোনো ড্রাগ অ্যাডিকশন থেকে দূরে থাকবে। তোমাদের এই পরামর্শ দিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।